বেশ ভালো আছো। তো আজকে আমি একটা নিউ স্টোরি নিয়ে চলে আসলাম। তোমাদের সাথে অনেকদিন হলো একটা ওয়ান শট স্টোরি শেয়ার করা হয় না, আর এই স্টোরিটা দিতে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলা। আই হোপ স্টোরিটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। কিন্তু আবার ভালোবাসার অনুভূতি পার দেইনি বলে এটাতে যদি লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে কিন্তু খবর আছে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। চলো আর বেশি বকবক না করে স্টোরিটা স্টার্ট করা যাক। Помни имена, лица номера. Я помню только пин-код за мастерская. Как бедра, это я и домогаз. Девочка за меня узнает по глазам. Помни имена, лица номера. Я помню только пин-код за мастерская. Как бедра, это я и домогаз. Девочка за меня узнает по глазам. Мой взгляд за меня говорит. আপনি কি সব মেয়েদের সাথে এমন করেন? ছি, আপনি খুবই বাজে। তুমি যেটা ভাবো সেটাই। আমি তোমাকে কিছু বলবো না। বলবেন কোথা থেকে? আপনার বলার মতো মুখ থাকলে তো বলবেন। আপনি মেয়েদের সাথে যে এমন করেন, আপনার লজ্জা করে না? একদমই না বেবি গার্ল, আমার একটু লজ্জা করে না। আর তোমার সাথে ফ্লার্টিং করতে তো আমার আরো বেশি লজ্জা করে না। করবে কোথা থেকে? নির্লজ্জা একটা লোক। আমি কালকে থেকে আপনার অফিসেই আসবো না, আমি এই চাকরি ছেড়ে দিব। ও রিয়েলি? তা চাকরি ছেড়ে দিয়ে কোথায় যাবে? ভিন দেশে বাড়ি জমাবে নাকি? জাহান্নামের চৌরাস্তায় যাব। আপনি কি ভেবেছেন আপনার কোম্পানি ছাড়া কি চাকরি করার মতো আর কোনো জায়গা নেই নাকি? আমি অন্য জায়গায় গিয়ে চাকরি নিব। ওকে, তুমি রেজিগনেশন লেটার দিয়ে চাকরিটা ছেড়ে দিয়ে চলে যাবে। দেন তারপর তুমি 2 দিন আসবে না, তারপর তুমি চাকরির খোঁজ করতে যাবে। আমিও তো দেখবো কোন কোম্পানির বাপ তোমাকে চাকরি দিতে পারে। মানে কি বলতে চাইছেন আপনি? আহা বেবি গার্ল, এতটুকু যদি না বোঝো তাহলে কিভাবে হবে? আমার এই কোম্পানিতে যারা চাকরি নেয় তারা আর পরবর্তীতে এই কোম্পানি ছেড়ে অন্য কোনো কোম্পানিতে যেতে পারে না। আর তুমি বলতে পারো এটা জিওন ইন্ডাস্ট্রি বা জিওন জাংকুকের পাওয়ার। আপনি আমাকে পাওয়ার দেখাচ্ছেন? আমি আপনাকে জেলে ভরে দিব। কথাটা শুনে জাংকুক তো মিটি করে হাসতে লাগলো। আর তে রেগে ফুলে জাংকুকের কেবিন থেকে চলে গেল। কিছুক্ষণ আগে তে জাংকুকের কেবিনে কিছু পেপারস নিয়ে এসেছিল ইম্পর্টেন্ট ডকুমেন্ট দেখানোর জন্য। কিন্তু জাংকুক তো তার চেয়ার থেকে হঠাৎই উঠে এসে তের কমরটা জড়িয়ে ধরেছে, যেটাতে তে ভীষণ রকমের অবাক হয়ে গেছে এবং তেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে। করছেন কি আপনি? ছাড়ুন আমাকে। আহা, তুমি গানটাও ঠিক মতো গাইতে দিলে না। তুমি কি তে বলো তো? স্যার, আমি আপনাকে কাজের কথা বলতে আসলাম, আর আপনি আমার সাথে এমন করলেন কেন? আর এইটা বলেই তে তো ভাষণ দেওয়া শুরু হয়ে গিয়েছিল। মেয়েটা 1 সপ্তাহ হয়নি জাংকুকের কোম্পানিতে চাকরি নিয়েছে, এর মধ্যেই বস নামের লোকটা যেন ওকে একদম অতিষ্ঠ করে ফেলেছে। জাংকুক যখনই তেকে দেখে তখনই তের সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। অ্যাকচুয়ালি জাংকুক তো তে যেদিন প্রথম ইন্টারভিউ দিতে এসেছিল সেদিনই তের উপর ক্রাশ খেয়েছে, যার কারণে পরবর্তীতে চাকরি হওয়ার পর জাংকুক সব সময় তের সাথে ফ্লার্ট করে। আর তে এটাতে প্রচন্ড পরিমাণে বিরক্তি বোধ করে। রাত 10টা বাজে। তে এখনো ওর ডেস্কে বসে কাজ করছে। মূলত তে রাত 7টার মধ্যে বাড়িতে চলে যায়, কিন্তু আজকে ওর দেরি হয়ে গেছে। বিকজ জাংকুকের কেবিন থেকে বের হয়ে আসার পর তে রাগের কারণে এমনিতেই বসেছিল আর কোনো কাজই করেনি। এত কষ্ট করে চাকরিটা পেয়েছে, এই মাসের মাইনেটা তো অবশ্যই পেতে হবে, তাই তে কাজগুলো সব রেডি করছে। এখন মূলত অফিসে কেউই নেই, সবাই 8টা 8:30টার মধ্যেই চলে গেছে। তে ভেবেছিল সবাই যখন চলে গেছে তার মানে জাংকুকও চলে গেছে, সেজন্য তে মন দিয়ে কাজ করছিল। কিন্তু হঠাৎই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, ম্যাডাম, রাত 11টা বাজতে চললো, আপনি কি এখনো বসে কাজই করবেন নাকি এখানেই আজকে থাকার চিন্তা ভাবনা আছে? হঠাৎই পুরুষালী কণ্ঠ শোনাতে তে তো চমকে পেছনের দিকে তাকালো, আর জাংকুকে দেখে তে জাংকুকের দিকে ভুরু কুঁচকে তাকিয়েছে। স্যার, আপনি এখনো বাসায় যাননি? আহা, আমার একটা অফিস কলিগ এখনো অফিসে বসে কাজ করছে, আর আমি বস হয়ে সেই দায়িত্বটা কিভাবে এড়িয়ে যেতে পারি? আমারও তো একটা দায়িত্ব আছে নাকি? স্যার দেখুন, আপনি বাসায় চলে যান, আমি কাজ শেষ হলে কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাব। বাই দ্য ওয়ে, তুমি এতক্ষণ এখানে বসে কি করছো? তোমার তো ডিউটি 7টা পর্যন্ত। কাজের সময় কি কাজ না করে অন্যদের সাথে আড্ডা দিচ্ছিলে? স্যার দেখুন, আমি একটা প্রজেক্ট শেষ করে। তে কথাটা পুরোটুকু শেষ করলো না, তার আগেই জাংকুক তের হাত ধরে বলল, হয়েছে, অনেক কাজ করেছো, চলো এখন বাড়িতে পৌঁছে দিয়ে আসি। স্যার, আপনি আমাকে বাড়িতে পৌঁছে দেবেন? না বাবা, থাক, আমি নিজে থেকে একাই বাড়িতে চলে যাব। কেন? আমাকে দেখে কি ভয় লাগছে? মনে হচ্ছে আমার গাড়িতে উঠলে তোমাকে রাস্তায় নিয়ে গিয়ে আমি তোমাকে কিডন্যাপ করে ফেলবো? হয়েছে, চলো, এখন আর কাজ করতে হবে না, বাকিটা কালকে দেখে নিও। এই বলে জাংকুক তের হাতটা টেনে ধরে বাইরে নিয়ে গেল। আরে স্যার, আমার কাজ
না শেষ হলে আমি আপনাকে কিভাবে কালকে প্রজেক্ট জমা দিব? কালকে যখন পারো জমা দিও, আর না জমা দিলেও আমি কিছু বলবো না। কেন কিছু বলবেন না? কেন এখন গাড়িতে ওঠো, কথা কম বলো। বলে জাঙ্কুক তো তেকে নিজের গাড়িতে লক করে দিল এবং নিজে গিয়ে অন্য পাশে বসে পড়লো। সে তো একদমই যেতেই চাইছিল না, কিন্তু সঙ্গে সঙ্গে জাঙ্কুক গাড়িটা স্টার্ট দিয়ে ফেলেছে। আমি তো বললাম আমি একা একা যেতে পারবো, আপনি কেন আমাকে জোর করলেন? আমি বুঝতে পারছি না স্যার, আসলে আপনার মতলবটা কি? আপনি কেন প্রত্যেকটা মেয়ের সাথে এমন করেন? আমার কি এটাই ভুল যে আমি আপনার অফিসে চাকরি নিয়েছি? কথাটা শুনে জাঙ্কুক তো মাঝ রাস্তায় জোরে ব্রেক করে গাড়িটা থামিয়ে দিল এবং মুহূর্তের মধ্যেই জাঙ্কুক তের একদম কাছে চলে এসেছে। এটা দেখে তের বুকে স্পন্দন বাড়ছে, না জানি এখন কি হবে, কারণ তে এই জাঙ্কুক নামের লোকটাকে একদমই সুবিধার বলে মনে হয় না। এটা না অফিস আর না আমি এখানে তোমার বস, তো যা বলবে একদম সাবধানে বলবে। আর এত বকবক করলে আমি কিভাবে গাড়ি চালাবো বেবি গার্ল? একটু চুপ করে থাকো, তোমাকে সেফলি বাসায় পৌঁছে দেই। আপনার কাছে যে থাকবে সেবার সেভ হলো নাকি? কেন, তোমার কি আমাকে দেখে চোর ডাকাত বা ডেভিল মনে হচ্ছে যে তুমি আমার কাছে সেফ না? তোমাকে আমি লুট করে নিব বা তোমাকে আমি খেয়ে ফেলবো? স্যার আপনি একটু দূরে সরুন প্লিজ। কেন, অস্বস্তি লাগছে? বাট এটা স্বাভাবিক তাই না যে আমাকে দেখলে তোমার অস্বস্তি লাগবে? থাক, আজকের মতো ছেড়ে দিলাম। এই পর থেকে যদি বেশি বকবক করো না তাহলে কিন্তু অনেক বড় পানিশমেন্ট আছে। বলে জাঙ্কুক তের কাছ থেকে সরে গেল আর নিজের মতো করে আবার ড্রাইভ করতে শুরু করলো। তে তো এখন আর কোনো কথাই বললো না, চুপচাপ একদম বসে রইলো। আজকে ও কোনো রকম বাসাতে গেলে বাঁচে আর কখনোই এভাবে রাত ধরে কাজ করবে না। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক তেদের বাসার সামনে এসে গাড়িটা থামালো। এটা দেখে তে তো বেশ অবাক হয়ে গেছে, কারণ জাঙ্কুক ওদের বাসার অ্যাড্রেস জানলো কিভাবে? আপনি আমাদের বাসার অ্যাড্রেস জানলেন কিভাবে? শুধু তোমার বাসার অ্যাড্রেস না, তোমার সম্পর্কে আমার সব জানা হয়ে গেছে, কিন্তু আফসোস যে তুমি আমাকে জানলে না। ধুর, এই বালটার সাথে কথা বলে কোনো লাভ নেই, আমি বরঞ্চ দ্রুত বাসায় চলে যাই। তে তো দ্রুত জাঙ্কুকের গাড়ি থেকে নেমে পড়লো আর ওর বাসার উদ্দেশ্যে রওনা দিল। যেটা দেখে জাঙ্কুক গাড়িতে বসে মিটি মিটি করে হাসছিল। যতক্ষণ না তে ভেতর পর্যন্ত যায় ততক্ষণ তো জাঙ্কুক গাড়ি নিয়ে সেখানেই বসেছিল। তে এসে কলিং বেলটা চাপতেই ওর ভাবি এসে দরজা খুলে দিয়েছে আর তেকে ভেতরে যা দেখে জাঙ্কুক এদিক দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেছে। কি হলো ননদিনী, এত দেরি হলো কেন? আম্মু তো অনেক টেনশন করছে। ভাবি আর বলো না, আজকে অনেক কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। আমি অনেক টায়ার্ড, রুমে যাচ্ছি। তুমি একটু আম্মু আর আব্বুকে বলে দিও যে আমি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি বলে দিব। দিনতে তো ওর রুমের দিকে চলে গেল। জিমিন মেইন গেটটা আটকে দিল। জিমিন হচ্ছে এদের একমাত্র ভাইয়ের একমাত্র বউ আর ওদের কিছুদিন আগেই বিয়ে হয়েছে। আর জিমিন আর সুগার মাত্র 5 মাস আগে বিয়ে হয়েছে। জিমিন ওর শ্বশুর শাশুড়ির রুমে গিয়ে বলে আসে যে তে চলে এসেছে। আর তে চলে এসেছে বলে এদিকে আরএমজিনও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। আজকে সকালবেলাতে অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে এখনো ফ্রেশ হয়নি, বেডেই বসে আছে। শুধু ভাবছে অফিসে যাবে কি যাবে না, যাবে কি যাবে না, বিকজ ওই জাঙ্কুক নামের বসটার চেহারাতে একদমই সহ্য হয় না। তারপর আবার ভাবলো এই কয়েকদিন অনেক কষ্ট করেছে, ও তো স্যালারি না নিয়ে আসবেই না, তাই রেডি হওয়ার জন্য ছুটে চলে গেল। সে তো রেডি হয়ে দ্রুত অফিসে চলে গেছে। তে গিয়ে বেশ কিছুক্ষণ কাজ করেছে। ওর যে কাজের প্রজেক্ট গুলো ছিল প্রায় ওগুলো শেষ করে ফেলেছে। এমন সময় তের একটা কলিগ এসে বলতে থাকে, ম্যাম শুনুন, একটা কথা ছিল। হ্যাঁ বলুন, কি বলবেন? আপনার তো কাজ অলমোস্ট কমপ্লিট তাই না? স্যারকে তো এখন ফাইলটা দেখাতে যাবেন তাই তো? হ্যাঁ যেতে তো হবেই। কেন, কি হয়েছে? আমি বলছি কি তে ম্যাম, আপনি বরঞ্চ ফাইলটা নিজে না নিয়ে গিয়ে সানাকে দিয়ে পাঠান। কেন, আমার কাছের ফাইল ওকে দিয়ে পাঠাবো কেন? আহা ম্যাম, পাঠান না। আর আপনি যেহেতু সানার উপরের পোস্টে আছেন তার মানে সানা আপনার কথা শুনতে বাধ্য। কিন্তু মিস্টার মিনিয়ং, আমি এটা বুঝতে পারছি না যে আমার কাছের জিনিস আমি ওকে দিয়ে কেন স্যারের কাছে পাঠাবো। অ্যাকচুয়ালি ম্যাম, জাঙ্কুক স্যারের কাছে তো সানার নামে অনেকেই কমপ্লেন করেছে, বিকজ মেয়েটা অনেক কাজচোরা, ঠিকমতো একটা কাজও করতে চায় না, তার জন্য স্যারের চোখের আড়ালে আছে। আপনি ফাইলটা দিয়ে পাঠালেই কাম তামাম। প্লিজ প্লিজ ম্যাম, এই কাজটা করুন না। মিনিয়ং পামটাম দিয়ে তেকে রাজি করায় যে তের ফাইলটা সানাকে দিয়ে পাঠাতে। মিনিয়ং তো সানাকে সেখানে ডাক দিয়ে নিয়ে আসে আর সানা বলে, কেন আমি কেন তে ম্যামের ফাইল স্যারের কাছে নিয়ে যাব? উনি ওনার ফাইল নিয়ে যা। এক্সকিউজ মি সানা, তে ম্যাম আমাদের উপরের পোস্টে আছে, সো তাকে সম্মান করো। এখানে সম্মান না করার কি হলো? আমি ওনার ফাইল নিয়ে যেতে পারবো না। ওকে, তাহলে আমি সাইডে গিয়ে বলছি যে তুমি তে ম্যামের কথা শোনোনি। আচ্ছা আমি এটা বুঝতে পারছি না, যেখানে তে ম্যাম কিছু বলছে না সেখানে তুমি কেন এত লাফাচ্ছ? বিকজ এটা আমার ডিউটি বলতে পারো। সানা তুমি শুধু ফাইলটা দেখিয়ে নিয়ে আসো, স্যার তোমাকে কিছুই বলবে না। আর
আমি এমনিতেও সব কাজ ঠিকঠাক মতোই করেছি। এই তো তে ম্যাম বলে দিয়েছে, তে ম্যামের কাজ তে ম্যামই বলে দিয়েছে, এবার তো যাবে নাকি তাও যাবে না? ডিসগাস্টিং একটা ব্যাপার। বলে সানা তের হাতে থেকে ফাইলটা নিয়ে জাংকুকের কেবিনের দিকে রওনা হলো। বেশ কিছুক্ষণ পর সানা জাংকুকের কেবিন থেকে বের হয়ে এসেছে। ওর মুখে কাদো কাদো ভাব দেখে মনে হচ্ছে অনেক রেগে গেছে। তের ফাইলটা নিয়ে এসে তের ডেস্কের সামনে অনেক জোরে রেখে দিয়ে বলল, শোনোতে, তুমি আমার উপরে পোস্টে থাকো আর যাই থাকো না কেন, একটা কথাও সারা জীবন মনে রাখবে, আমি তোমার সিনিয়র। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো আর আমাকে দিয়ে ফাইল দেখাচ্ছ? তুমি জানো না স্যার কেমন? এবার থেকে নিজের ফাইল নিজে দেখিয়ে নিয়ে আসবে। বলেই সানা অনেক রেগে মেগে সেখান থেকে চলে গেল, যেটা দেখে মিনিও মিটি মিটি করে আসছে, কারণ ওষুধটা কাজে দিয়েছে। কিন্তু তে এই দিক থেকে জাঙ্গুকে ভুল বুঝে ভাবছে, স্যার এত খারাপ? স্যার আমার সাথে যেমন করে অফিসের প্রত্যেকটা মেন স্টাফের সাথে ঠিক তেমনই করে। কোন দুর্ভাগ্যে যে আমার এই অফিসে চাকরি হয়েছিল কিছুই বুঝতে পারছি না। ঠিক স্যার সানার সাথে বাজে বিহেভিয়ার করেছে। আমার ভাবতেই অবাক লাগছে যে একটা লোক কিভাবে এমন হতে পারে। তে তো এসব হাবি জাবি ভেবে আবার কাজ করাতে মনোযোগ দিল। অ্যাকচুয়ালি সানা যখন জাংকুকের কেবিনে গেছে তখন তো জাংকুক আচ্ছা মতো সানাকে ছেড়েছে। কাজে ফাঁকি দেওয়ার জন্য এটাও বলেছে যে চাকরিও চলে যেতে পারে, যার জন্য সানার এমন কাঁদো কাঁদো অবস্থা। সানা তো জাংকুকের সামনেই যেতে চাইছিল না, কিন্তু তের জন্য যেতে হলো। তে সানা এসে তের সাথে এমন একটা বাজে বিহেভিয়ার করলো। তে প্রথম দিন যখন এই অফিসে জয়েন করে তখন থেকে সানা তেকে মোটেও সহ্য করতে পারে না, বিকজ তে না আসলে সানার প্রমোশন হয়ে তের পোস্টার সানারই পাওয়ার কথা ছিল। সানার মতে তে তো উড়ে এসে জুড়ে বসেছে, তাই সানা থেকে একদমই সহ্য করতে পারে না। কিন্তু এটাকে বলবে, যার যোগ্যতা যেখানে সে তো সেখানেই থাকবে। বেশ কিছুক্ষণ পর হঠাৎই জাংকুকের অ্যাসিস্ট্যান্ট এসে তেকে বলছে, তে ম্যাম, জাংকুক স্যার আপনাকে ডেকেছে, ইমার্জেন্সি। স্যার ডেকেছে? আচ্ছা যাচ্ছি, কিন্তু আপনি কেন আমাকে ম্যাম বলে সম্বোধন করছেন স্যার? একই তো আপনি আমার সিনিয়র, তার উপর আবার আপনি স্যারের অ্যাসিস্ট্যান্ট। হয়তো বা কোনো কারণ আছে তাই বলছি। কিন্তু কি কারণ থাকতে পারে সেটা কয়েকদিন পরেই জানতে পারবেন। এখন আপনি স্যারের কেবিনে যান, স্যার আপনাকে ডেকেছে। এই বলেই জাংকুকের অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে গেল। তের মোটেও ইচ্ছা করছে না এখন জাংকুকের কেবিনে যেতে, কিন্তু বস বলে কথা, যেতে তো হবেই। তবু তে তাতলামো করে 10 মিনিট পর জাংকুকের কেবিনে যায়। স্যার আসবো? এসো। স্যার আপনি আমাকে ডেকেছিলেন কেন? ডেকেছি কেন সেটার পরের ব্যাপার, তার আগে এইটা বলো যে তুমি কি সিক? না স্যার, আমি অসুস্থ হয়ে যাব কেন? আমি একদম পারফেক্ট আছি। না, আমি ভাবলাম তুমি সিক আছো, বিকজ আমি 10 মিনিট আগে তোমাকে ডেকেছি আর তুমি 10 মিনিট পর আমার কেবিনে আসছো। সরি স্যার, আসলে আমার একটু কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। আই নো তোমার কখন কি কাজ থাকে সেটা আমি সবই জানি। এটা বলতে বলতেই হঠাৎই জাংকুক ওর চেয়ার থেকে উঠে এসেছে, আর যেটা দেখে তের বুক কাঁপাকাঁপি করা শুরু করে দিয়েছে। আমি ডাকলে তুমি 10 মিনিট পর আসবে, অন্য কলিগকে দিয়ে তুমি তোমার ফাইল সাইন করাবে। কেন আমার এত সুন্দর চেহারাটা কি তোমার দেখতে ইচ্ছা করে না? তোমার মনে চায় না যে না একটু স্যারের সাথে দেখা করে আসি? মানে স্যার, মানেটা তুমি কি আসলেই বুঝতে পারো না মিস্তে? অ্যাকচুয়ালি আমি তোমার কাছে কি চাই? এই বলতে বলতে জাংকুক তের দিকে শুধু এগিয়ে যাচ্ছিল এবং তেও তো বারবার পেছনের দিকে যাচ্ছিল, কিন্তু জাংকুকের থামার তো কোনো নামই নেই। জাংকুক তো শুধু তের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে পেছন থেকে একটা চেয়ার তের পার সাথে বেঁচে গেল। তে তো ঠাস করে চেয়ারেই বসে পড়লো এবং জাংকুক জানো তেকে একদম চেয়ারের সাথে চেপে ধরেছে। তে না পারছে উঠে যেতে আর না পারছে কিছু করতে। জাংকুক তের চোখে নিজের চোখ রেখে একদম গভীর ভাবে বলতে লাগলো, এবার থেকে আমি যখন ডাক দিব তুমি সঙ্গে সঙ্গে আমার সামনে এসে হাজির হবে, বুঝতে পেরেছো? আর নিজের ফাইলটা নিজে এসে দেখিয়ে যাবে। পরবর্তীতে যেন এই ভুলটা না হয় যে তুমি নিজের ফাইল অন্য কাউকে দিয়ে আমার কাছে পাঠিয়েছো মিস তে। ওকে স্যার, আমার মনে থাকবে। গুড গার্ল, এবার যাও, পরে না হয় দেখতে মন চাইলে আবার ডেকে নিব। জাংকুক তো দেখে ছেড়ে দিয়েছে। তে জাংকুকের কথা শুনলো কি না শুনলো দৌড়ে তো কেবিন থেকে বের হয়ে গেল। ওর যেন বুকের স্পন্দন দ্রুত গতিতে বিট করছে, কিন্তু সবার সামনে জোরে জোরে শ্বাসও নিতে পারছে না। তে তো স্বাভাবিক ভাবে গিয়ে নিজের ডেস্কে গিয়ে বসে পড়লো এবং নিজের ডেস্কে থাকা গ্লাসের পানি টুকাতে ঢক ঢক করে খেয়ে ফেললো। রাত 9টা বাজে। জাংকুক ওর রুমের বেডে বসে বসে ওর নিজের ফোন টিপছিল। এমন সময় জাংকুকের ভাবি রুমে আসে। কি হলো দেবরজি, আসবো? হ্যাঁ ভাবি এসো, পারমিশন আর কি আছে? পারমিশন নিয়ে তো ঢুকতে হবে, কয়েকদিন পরে তোমার বিয়ে বলে কথা। যাই হোক, কেমন লাগলো মেয়েটাকে? কোন মেয়েটা? আমি তো কোনো মেয়েকে দেখিনি। কি বলছো কি জাংকুক? তোমাকে না কালকে আমি একটা মেয়ের ছবি দিলাম, তুমি মনে করে দেখো। তোমাকে আমি বলেছিলাম আজকে সেই মেয়েটার সাথে দেখা করতে। আমি তো তোমাকে লোক
সরি ভাবি, আমি অফিসের কাজের বিজিতে না কারোর সাথে দেখা করতে যেতে পারিনি। অজুহাত দেখিও না জাঙ্কুক, তুমি অফিসের বস, তুমি চাইলেই পারতে মেয়েটার সাথে দেখা করতে। কিরে জাঙ্কুক, তুই আজকের ডেটটাও মিস করলি? তুই ওই মেয়েটার সাথে দেখা করতে যাসনি? মেয়েটা অনেক ভালো ছিল। আহা ভাইয়া, আমার বিয়ে নিয়ে তোমাদের এত মাথা ঘামাতে হবে না। কেন মাথা ঘামাতে হবে না? আমরা কি তোর কেউ হই না নাকি? আর তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দেবো? এবার তো তোকে বিয়ে করিয়ে ছাড়বো। ওহ গড, বুঝতে কেন চাইছো না? আমার যখন কাউকে ভালো লাগবে আমি এমনিতেই তোমাদের বলবো। আর তোমাদের বলার কি আছে? ধরো যে আমি বিয়ে করিয়ে নিয়ে আসবো, একটা দিব ধরে। তোমার বিয়েতে না অনেক আয়োজন হবে, লুকিয়ে বিয়ে করলে না খবর আছে। ওকে ওকে মাই ডিয়ার ভাবি, আমি লুকিয়ে বিয়ে করব না, তোমাদের সবার সামনেই করব। কিন্তু এটা কেমন হলো না? হয়তো মেয়েটা অনেকক্ষণ ওয়েট করেছে। হ্যাঁ জাঙ্কুক, তুই কাজটা কিন্তু একদমই ঠিক করিসনি। বলেই যে হোক সেখান থেকে চলে গেলে সুজিও সেখান থেকে চলে যায়। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে জাঙ্কুকের মা বাবা নেই, সেই থেকে তো জাঙ্কুক ওর ভাইকেই মা বাবা বলে মেনে নিয়েছে। জিও আর সুজির বিয়ে বেশ কিছুদিন আগে হয়েছে। সুজিও জাঙ্কুকে একদম ছোট ভাইয়ের মতোই ভালোবাসে। বিয়ে বিয়ে তো করবই, কিন্তু আফসোস তোমাদের পছন্দের মেয়েকে না, আমার পছন্দের মেয়েকে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ মাই ডিয়ার ভাই এন্ড ভাবি। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা দিন চলে যায়। অফিসে তো জাঙ্কুক থেকে একই রকম ভাবে জ্বালাতে থাকে, আর তাই শুধু মনে মনে ভাবে লোকটা আস্ত একটা অসভ্য। এই কয়েকদিনে অফিসের কিছু কলিগদের সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আজকে তে ব্যাংকে স্যালারি ঢুকেছে, যার কারণে তে অনেক বেশি খুশি। তে এই কারণে খুশি যে এরপর থেকে ও আর সেই অফিসেই যাবে না। কিন্তু খুশিতে ওর একটা ফ্রেন্ডকে নিয়ে শপিং মলে গেছে, আর স্যালারির টাকা দিয়ে সবার জন্য শপিং করেছে, অনেক খাবারও কিনেছে। তে ঘুরে ঘুরে শপিং করতে করতে হঠাৎই দেখতে পায় একটা লাক্সারিয়াস রেস্টুরেন্টের টেবিলে জাঙ্কুক বসে আছে, এবং ওর সামনে একটা মেয়েও বসে আছে, এবং তারা বেশ ভালো মতোই কথা বলছে। তে বিষয়টার দিকে বেশ কিছুক্ষণ নজর দিল, কিন্তু বেশি পাত্তা দিল না, কারণ তে তো জানে জাঙ্কুক এমনই, ওর তো কাজই শুধু মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়ানো। তে কোনো কিছুতে পাত্তা না দিয়ে নিজের মতো করে শপিং করে বাসায় চলে গেল। তে তো বাসায় গিয়ে সবাইকে শপিং গুলো দিয়েছে। এদিকে জাঙ্কুক সেই মেয়েটার সাথে দেখা করে বাসায় গেছে। বাসায় যেতে না যেতেই তার ভাই আর ভাবি ঘিরে ধরেছে। দেবরজি, আজকে নিশ্চয়ই তোমার মিস হয়নি? তুমি তো ওই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলে, তাই না? বলো বলো কেমন লেগেছে? সব মেয়েকে যেমন লাগে এই মেয়েটাকে ঠিক তেমনই লেগেছে ভাবি। মানে কি বলছিস তুই? মানে কি বুঝতেই পারছো তোমরা, আমি এই মেয়েটাকেও রিজেক্ট করে দিয়েছি। কিন্তু কেন জাঙ্কুক, তুমি কি এই কাজটা ঠিক করলে? আহা ভাবি, সরি বুঝলা, আমি না তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবো না। আচ্ছা জাঙ্কুক, আমরা কি বলছি নাকি যে আমাদের পছন্দের মেয়েকে তোকে বিয়ে করতে হবে? তুই যদি কাউকে ভালোবেসে থাকিস, কাউকে পছন্দ করে থাকিস, তাহলে আমাদের বল, আমরা তাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। রিয়েলি? আবার জিগায়। ওকে, আমি ডেট লোকেশন দিয়ে দেব, তোমরা পারলে ওই মেয়েটাকে আমার বউ করে এনে দাও। সেই মেয়েটার বাবা মার সাথে গিয়ে কথা বলো, ভাইয়ের সাথে গিয়ে কথা বলো, দেখো কিছু করতে পারো কিনা। কিন্তু ছবি, মোবাইলটা চেক করে দেখো, পাঠিয়ে দিয়েছি। বলে জাঙ্কুক নিজের রুমের দিকে ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে গেল। এদিকে সুজি আর জিহুক ছবিটা দেখে তো পুরো টাসকি খেয়ে গেছে। তাই তো বলি যে এত মেয়েকে দেখালাম, কেন কোনো মেয়েকেই পছন্দ হয় না। দেখছো, আমার ভাই একদম লাখে একটাকে চয়েস করে রেখেছে, আর পছন্দ হবে কোথা থেকে? তাই তো দেখতে পাচ্ছি, তুমি যেমন মিটমিটানো শয়তান, তোমার ভাইটাও তেমনই হয়েছে। অ্যাকচুয়ালি জাঙ্কুক সুজিকে তের পিকচার সেন্ড করে দিয়েছে, আর তেকে দেখে সুজি আর জিহুকের সঙ্গে সঙ্গে ভালো লেগে গেছে। সকাল 7টা বাজে, তে বসে বসে ভাবছে ও আজকে অফিসে যাবে কি যাবে না। ওহ গড, আমি যদি এখন অফিসে না যাই তাহলে আব্বু আম্মু আর ভাইয়াকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। আর ওই বজ্জাত স্যারটাও তো বলেছে আমি যদি ওই অফিস থেকে চলে আসি তাহলে আমি আর কোনো চাকরি পাবো না। আল্লাহ, কি অন্যায় করেছিলাম? তুমি কেন এই লোকটার সাথে আমাকে দেখা করালে? পুরো একটা খট্টাস বেটা। আজকে যাই, 2 দিন পরে না হয় আম্মু আব্বুকে কিছু বলে ম্যানেজ করে দিব। বলেতে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বের হয়ে পড়লো। কিন্তু অফিসে যেতেই আজকে যেন অন্যরকম ভাইব অফিসে, কেউ যেন কাজই করছে না। ওই তো তে ম্যাম চলে এসেছে। কি হয়েছে? সবাই মনে হচ্ছে আজকে অনেক খুশি। ওহো তে, তুমি তো জানোই না, কালকে এই অফিসের 25 বছর পূরণ হতে চলেছে। মানে কালকে এই অফিসের অ্যানিভার্সারি, আর তাই জাঙ্কুক স্যার এটা সেলিব্রেশন করতে একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছে। ও আচ্ছা, এর জন্য বুঝি এত খুশি সবাই? আমরা তো ভেবেছি কালকে শাড়ি পরে আসবো, আর তুমিও পরে আসবে। সরি জিসু ম্যাম, আমি কালকে আসবো কি আসবো না সেটারই ঠিক নেই, আবার আপনি বলছেন শাড়ি পরবো। প্লিজ এমন করো না, কালকে তোমাকে আসতেই হবে, তুমি কেন আসবে না? আমি তো এই অফিসে চাকরি করব না, শুধুমাত্র আজকে এসেছি একটা কারণে, আর কালকে আসবো কি? কেন তাই ম্যাম? কেন চাকরি করবেন না আপনি? স্যার কি আপনাকে বেশি প্যারা দেয়? হোয়াট ডু মিন বাই প্যারা দেয়? না মানে স্যার তো আমাদের এত কাজ দেয়, তার মানে কি আপনাকে আরো বেশি কাজ দেয়, আর যার কারণে আপনি চাকরিটাই ছেড়ে দেবেন? কাজ দেয় না ছাড়ে
ভাই লুচ্চা বেটা একটা। আরে তে তো মজা করছে, তোমরা সবাই না। দেখো তে, আমরা সবাই রিকোয়েস্ট করছি, তুমি চাকরি করবে কিনা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এটাতে তো আমাদের কোনো বলার কিছু থাকবে না, কিন্তু অন্ততপক্ষে কালকে এসো প্লিজ। হ্যাঁ তে ম্যাম, প্লিজ আপনি কালকে আসবেন। থেকে সবাই এমন ভাবে জোরাজোরি করছিল যেন তে না আসলে জাঙ্কুকের অফিসের 25 বছর পূরণই হবে না। আর এই সব জিনিস দেখে সানা তো শুধু তের দিকে ফুঁসে ফুঁসে তাকাচ্ছিল। সবার জোরাজোরিতে তে তো এক মুহূর্তে রাজি হয়ে যায় এবং আজকে কাউকে ডিউটি করতে হয়নি, সবাই তো যে যার যার মতো বাসায় চলে গেছে। পরের দিনে সবাই সত্যি সত্যি শাড়ি পরে সেই পার্টিতে উপস্থিত হয়। বিশাল করে পার্টির আয়োজন করা হয়েছে আর আজকে জাঙ্কুকের মনটাও যেন অনেক বেশি ভালো আছে, কিন্তু এটা ভেবেই আফসোস যে ও সবাইকে দেখতে পেলেও এখনো তেকে দেখতে পায়নি। তেকে সত্যি সত্যি আসবে না এটা ভেবেই জাঙ্কুকের মনটা ভীষণ খারাপ লাগছে। জাঙ্কুক তো সবার সাথে ভীষণ ভালোভাবে কথা বলছে আজকে, কিন্তু জাঙ্কুকের মন তো পড়ে আছে তের কাছে, শুধু চারদিকে তাকিতুকি করছে যে তে এসেছে কিনা। বেশ কিছুক্ষণ জাঙ্কুক তেকে খুঁজলো, কিন্তু না, তে তো আসেনি আর আসার না কোনো নাম গন্ধ আছে। অবশেষে জাঙ্কুক বাধ্য হয়ে 2 বার তের ফোনে কলও করেছিল, কিন্তু তের ফোনটা বন্ধ ছিল। হঠাৎ করেই অফিসের মেইন গেট দিয়ে এক অপসরীর আগমন ঘটে। ব্ল্যাক রঙের শাড়িতে দেখতে ওরের চেয়ে কম লাগছে না। হাজারো মানুষের মতে আজকে তে যেন জাঙ্কুকের মন কেড়ে নিয়েছে আবারও। জাঙ্কুক তেকে যখন প্রথম দিন দেখেছিল সেদিনও জাঙ্কুক তের দিকে এভাবে হা করে তাকিয়েছিল, আর আজকেও তেমনটার ব্যতিক্রম নয়। তে যতক্ষণ ভেতরে এসেছে জাঙ্কুক ততক্ষণই তের দিকে তাকিয়েছিল। ওয়াও তে, ফাইনালি তুমি আসলে, এত দেরি হলো কেন? অ্যাকচুয়ালি জিসু ম্যাম রাস্তায় জ্যাম ছিল তাই দেরি হয়ে গেছে। তে ম্যাম আপনাকে তো দেখতে দারুণ লাগছে। একদমই ঠিক, সত্যি তে ম্যাম আপনাকে একদম পরের মতো লাগছে। মিনিয়ং এর কথাটা জাঙ্কুকের কান এড়ালো না। জাঙ্কুক সঙ্গে সঙ্গে ওর অ্যাসিস্ট্যান্টকে গিয়ে কিছু একটা বললো। জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট গিয়ে মিনিয়ংকে জাঙ্কুকের কাছে নিয়ে এসেছে। স্যার আপনি আমাকে ডেকেছিলেন? দেখেছি তো। কাকে পরীর মতো লাগছে, কাকে জিনের মতো লাগছে, আর কাকে পেতনির মতো লাগছে, এইসব না দেখে পার্টিতে এনজয় করুন, ঠিক আছে? পরের বার থেকে যেন না শুনি কাকে কেমন লাগছে, এত প্রশংসা করার কোনো দরকার নেই। ওকে স্যার, আমি আপনার কথা মাথায় রাখবো। বেশ কিছুক্ষণ পার্টি চললো। দূর থেকে জাঙ্কুক তের অনেকগুলো ছবিও তুলে নিয়েছে। পার্টি চলাকালীন তে কয়েকবার জাঙ্কুকের দিকে তাকিয়েছে, কিন্তু যতবার তাকিয়েছে তে দেখেছে জাঙ্কুক তো ওর দিকে আর চোখে তাকিয়ে আছে আর সবার সাথে কথা বলছে, তাই তে আর জাঙ্কুকের দিকে তাকায়নি। জাঙ্কুক ওর যত ডিলার ছিল সবাইকে ইনভাইট করেছিল। একে একে সবাই স্টেজে উঠে স্পেস দেয়। অবশ্যই জাঙ্কুক ও তার কোম্পানি নিয়ে সবার সামনে স্পেস দেয়। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়, প্রায় সন্ধ্যা নেমে এসেছে। জিসু রোজ এক জায়গায় দাঁড়িয়ে সব ড্রিঙ্ক খাচ্ছিল এবং জিসু তেকে হাত দিয়ে ইশারা করে যে ওদের কাছে আসতে। তে ওদের কাছে যেতে নেবেই হঠাৎই সানা তের পায়ে ল্যাং মারে। সানা তো বেশ কিছুক্ষণ ধরে এই অপেক্ষাই করছিল যে তেকে কিভাবে অপমান করা যায় সবার সামনে। তে নিজের তাল সামলাতে না পেরে উপর হয়ে মাটিতে পড়ে যায়। তার উপর তে আজকে আবার শাড়ি পরেছিল। সানা তো ভেবেছিল এখন সবাই থেকে অপমান করে বলবে যে শাড়ি না পরতে পারলে পরার দরকার কি। তবে সবাই এগুলো বলার আগেই জাঙ্কুক দৌড়ে তের কাছে চলে এসেছে, যেটা দেখে যেন সবাই আর এক ধাপ অবাক হয়ে গেছে। সবাই জানে যে জাঙ্কুকের উপর দিয়ে যদি এখন তেকে কেউ অপমান করে তাহলে কাউরি আর রক্ষা হবে না, তাই তো সবাই চুপচাপ দাঁড়িয়েছিল। তে তে তোমার কি হলো? তোমার কি শরীর খারাপ লাগছে? এভাবে পড়ে গেলে কিভাবে? কোথায় লেগেছে তোমার? পায়ে লেগেছে? পাটা কি মচকে গেছে? তে কোনো কথা বলছিল না, ওর চোখ দিয়ে পানি বের হচ্ছিল। তে পায়ে ভীষণ রকমের আঘাত পেয়েছে। তে পাটা ধরতে জাঙ্কুক বুঝে গেল যে তের পায়ে ব্যথা লেগেছে। হঠাৎ করে জাঙ্কুক সবার সামনে তেকে কোলে তুলে নিয়েছে, যেটা দেখে অফিস কলিগদের যেন মাথায় বাঁশ ভেঙে পড়েছে। ওরা ভাবছে যে ছেলে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না সেই ছেলে নাকি আজকে একটা মেয়েকে কোলে তুলে নিল। এটা কি হচ্ছে? আমি তো চেয়েছিলাম এই মেয়েটাকে সবাই অপমান করে, তা তো হলোই না, উল্টো স্যার ওকে কোলে তুলে নিল। জাঙ্কুক তো তেকে কোলে নিয়ে সোজা নিজের কেবিনের দিকে হাঁটা দিল। ব্যাপারটাতে তে ভীষণ রকমের অবাক হয়েছে, কিন্তু ওর পায়ে ব্যথার কারণে নড়তেও পারছে না। জাঙ্কুক সোজা নিজের কেবিনে গিয়ে ওর দরজাটা লক করে দিল এবং নিজের চেয়ারের কাছে গিয়ে তেকে নিজের চেয়ারে বসে দিল। আরে স্যার
আপনি কি করছেন? এখানে কেন আমাকে বসাচ্ছেন? এটা তো আপনার চেয়ার। চুপ, একদম কথা বলবে না। দেখি কোথায় লেগেছে। এটা বলেই জাঙ্কুক তের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়েছে এবং জাঙ্কুক তের পায়ে হাত দিতেই যাবে এমন সময় তে পাটা সরিয়ে নিয়েছে। স্যার কি করছেন? প্লিজ আপনি আমার পা ধরবেন না। পাটা এদিকে দাও। কোথায় ব্যথা লেগেছে আমাকে দেখতে দাও। বলে জাঙ্কুক তের পাটা ধরে দেখতে লাগলো। সত্যি তের পাটা অনেকটা ফুলে গেছে। পরে গিয়ে তো তের সাথে সাথে পায়ে মোচড় খেয়েছে। স্যার আপনি কি করছেন? আপনি তো আমাকে আরো বেশি পায়ে ব্যথা দিচ্ছেন। জাঙ্কুক তের দিকে একবার শুধু রাগী দৃষ্টিতে তাকালো। এরপর জাঙ্কুক ওর টেবিল ডেস্ক থেকে ফার্স্ট এড বক্স বের করলো এবং সেখান থেকে ওষুধ বের করে তের পায়ে স্প্রে করতে লাগলো। আর সময় তো বক বক করে আমার মাথা খেয়ে ফেলো। আমি এটা আমি ওটা, আর এখন কিভাবে পড়ে গেলে? কি বাসায় কি কেউ খেতে দেয় না নাকি? আর শাড়ি পরে যখন চলাফেরা করতে পারো না তাহলে শাড়ি পরে কেন এসেছো? আমি শাড়ি পরে চলাফেরা করতে পারি। আমি ইচ্ছে করে পড়ে যাইনি, কেউ আমাকে পা বাজিয়ে দিয়েছিল। কত চলাফেরা করতে পারো সেটা তো দেখতেই পেলাম। আর কে তোমাকে পা বাজিয়ে দিয়েছিল? আমি তখন খেয়াল করিনি, কিন্তু আমি সত্যি বলছি আমি কিছু একটা শক্ত জিনিসে বেশি পড়ে গেছি। বেজে পড়ে গেছো? চোখে দেখো না? দেখে হাঁটতে পারো না? তুমি জানো আমি যদি ওইখানে না থাকতাম তাহলে ওইখানকার প্রত্যেকটা মানুষ তোমাকে অপমান করতো। সরি স্যার, এবার থেকে দেখে শুনে চলাফেরা করব। জাঙ্কুক তের পায়ে ওষুধ লাগিয়ে দিয়ে উঠে দাঁড়িয়েছে এবং টেবিলে থাকা ল্যাপটপটা নিজের দিকে ঘুরিয়ে এগিয়ে নিয়ে এসেছে। সে তো বুঝতেই পারছে না জাঙ্কুক আসলে করতেটা চাইছে কি। জাঙ্কুক সঙ্গে সঙ্গে সিসিটিভি অন করেছে। স্যার আপনি কি করছেন? তুমি তো এইমাত্রই বললে সেখানে কিছু ছিল না, তোমাকে কেউ পা বাজিয়ে ফেলে দিয়েছে। সেটাই দেখছি যে কার এত বড় সাহস যে তোমাকে ফেলে দিয়েছে। জাঙ্কুকের চোখ পুরো ঈগলের চোখ। ওর চোখ এড়িয়ে কেউ কোনো কাজই করতে পারে না। আর এখানে সিসি ক্যামেরায় স্পষ্ট সবকিছু দেখা গেছে যে সানা তেকে পা বাজিয়ে দিয়ে ফেলে দিয়েছে। জাঙ্কুক আগে থেকে সানার উপরে ভীষণ পরিমাণে রেখেছিল, কারণ অফিসের অনেকগুলো স্টাফই সানা নামে কমপ্লেন করেছিল জাঙ্কুকের কাছে। জাঙ্কুক তেকে আর কিছু না বলে হন হন করে কেবিনের দরজা খুলে সেখান থেকে বের হয়ে আসে। তে তো পারছে না যে উঠে গিয়ে দেখতে যে কি হচ্ছেটা কি। তে তো মনে হচ্ছে ও এখন পুরো এক সপ্তাহ হাঁটতেই পারবে না। এদিকে জাঙ্কুকে সবার সামনে উপস্থিত হতে না হতেই জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট দৌড়ে এসে জাঙ্কুকে বলতে লাগলো, স্যার এই সানা নামের মেয়েটা তে ম্যামকে ফেলে দিয়েছে। আমি মাত্র সিসিটিভি চেক করে আসলাম। শুধু তুমি না, আমিও আমার ল্যাপটপের সকল ফুটেজ দেখে এসেছি। আজকে তো সানা শেষ, মনে হচ্ছে না আজকে রক্ষা হবে। ম্যাম আপনি একদম ঠিক বলেছেন। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার আর কখনো এমনটা হবে না। আমি আসলে ইচ্ছা করে এমনটা করতে চাইনি। আমি তোমাকে অনেকবার ওয়ার্নিং দিয়েছি সানা। তুমি ভাবতে পারছো না, তুমি যদি এখানে মেয়ের জায়গায় ছেলে হতে তাহলে আমি তোমার কি অবস্থা করতাম। এক্ষুনি তের কাছে গিয়ে ক্ষমা চাইবে আর এই অফিস থেকে বের হবে। তোমার মতো স্টাফের আমার কোনো প্রয়োজন নেই। স্যার প্লিজ এমনটা করবে না। আমি তে ম্যামের কাছে ক্ষমা চাইবো, কিন্তু প্লিজ আমাকে অফিস থেকে বের করে দেবেন না। তুমি একাই তো কোনো কাজ ঠিকঠাক মতো করো না। আর তুমি ভাবলে কি করে তোমাকে আমি প্রমোশন করিয়ে উপর লেভেলে দিয়ে দেবো? তোমার তো এইটাই হিংসা না যে তোমার জায়গাটা তে পেয়ে গেছে। তোমার সকল হিংসা আমি ছুটাচ্ছি। যাও তের কাছে গিয়ে এখনই সরি বলে এসো। স্যার প্লিজ, আমি বলছি তো আমি তে ম্যামের কাছে সরি বলবো, কিন্তু আমাকে প্লিজ অফিস থেকে বের করে দেবেন না। অফিস থেকে বের করা না করা সেটা তো পরের ব্যাপার। তোমাকে সালাম তো আমি আজকেই জানাবো। আগে যেটা বলছি সেটা করো। তের কাছে যাও, গো ফাস্ট। সানা তো দ্রুত করে জাঙ্কুকের কেবিনে চলে গেল তের কাছে। এদিকে জাঙ্কুক সবাইকে বলে দিল পার্টি এখানেই সমাপ্ত। এমনিতেই পার্টি কিছুক্ষণের মধ্যে শেষই হয়ে যেত। এমন একটা ব্যাপার ঘটাতে যেন সবাই আপসেট হয়ে পড়েছে। আস্তে আস্তে সবাই চলে যেতে লাগলো। বাকি স্টাফরাও এরকম পরিস্থিতিতে আর তের সাথে দেখা করতে পারলো না। আস্তে আস্তে সব ডিলাররা, সব অফিস কলিগরা চলে গেল। এদিকে সানা গিয়ে তেকে বলছে, তে ম্যাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে ইচ্ছা করে ফেলে দিয়েছিলাম। প্লিজ স্যারকে বলবেন আমাকে যেন অফিস থেকে না বের করে। আরে ঠিক আছে, আর সরি বলতে হবে না। ম্যাম সরি, আই এম ভেরি সরি। আমি আপনার উপর হিংসা করে এমনটা করেছি। আমি সত্যি বলছি, আর কারোর উপর কখনো হিংসা করব না। প্লিজ ম্যাম আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিয়েছে, এবার যাও, আউট হও। স্যার প্লিজ আমাকে অফিস থেকে বের করবে না। আমার এটা অনেক শখের চাকরি। তোমার আগে মনে ছিল না যে আমি এসব কিছু পছন্দ করি না? তোমার কি সবকিছু অজানা মিস সানা? স্যার ও তো আমাকে সরি বলেছে। আপনি ওকে অফিস থেকে বের করবেন না। শাট আপ, চুপচাপ বসে থাকো। তোমার মুখ থেকে আর একটা কথা বের হলে খুব একটা ভালো হবে না। স্যার প্লিজ, আমি তো বললাম আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। ম্যাম প্লিজ স্যারকে একটু বলেন। স্যার প্লিজ, আমি হাত জোড় করছি, ওকে অফিস থেকে বের করবেন না। আপনি চাইলে আমাকে বের করে দিতে পারেন, আমি চলে যাব। বললাম না তোমাকে চুপচাপ থাকতে, কথা কানে যায় না। জাঙ্কুকের
ধমকে তো তে কেঁপে উঠেছে, সঙ্গে সানাও কেঁপে উঠেছে। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর থেকে যদি এমন কোনো ঘটনা ঘটিয়েছ তাহলে কখনো পেছন ফিরে তাকাবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি আর কখনো এমন করব না। এটা বলতেই জাঙ্কুক ইশারা দিতেই সানা জাঙ্কুকের কেবিন থেকে বের হয়ে গেল। স্যার আমি আসি, অনেকটা দেরি হয়ে গেছে, বাড়িতে সবাই টেনশন করবে। এটা বলে তে চেয়ার থেকে উঠতেই নেবে তখনই তের পায়ে আবার ব্যথা লাগে। তে তো দাঁড়াতেই পারছিল না, জাঙ্কুক তো গিয়ে সঙ্গে সঙ্গে তেকে ধরে। তুমি যে হাঁটতে পারছো না এটা কি তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে বাড়িতে দিয়ে আসছি। না স্যার, আমি একাই চলে যেতে পারবো, আপনি চিন্তা করবেন না। জাস্ট মুখটা বন্ধ রাখো, আর একটা কথা বললে। এই বলে জাঙ্কুক সঙ্গে সঙ্গে তেকে আবারও কোলে তুলে নিয়েছে। এবার তে তো চুপই ছিল, কোনো কথাই বলছিল না। জাঙ্কুক অফিসের বাইরে গিয়ে তেকে গাড়িতে বসিয়ে দিল এবং নিজে অন্য পাশ দিয়ে ড্রাইভিং সিটে গিয়ে ড্রাইভ করতে শুরু করলো। কিছু দূর যেতেই জাঙ্কুক গাড়িটা থামিয়ে দিল এবং জাঙ্কুক তেকে নিয়ে একটা ফার্মেসিতে গিয়েছিল। সেখান থেকে তেকে অনেকগুলো ওষুধ দেওয়া হয়েছে। এরপর জাঙ্কুক তেকে নিয়ে আবারও গাড়িতে বসিয়ে দেয়। তে বাসার সামনে আসতেই জাঙ্কুক গাড়িটা থামিয়ে দেয়। তখন তে বলে ওঠে, থ্যাংক ইউ স্যার, বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। আমি এখন একাই চলে যেতে পারবো। এত বেশি বলছো কেন তুমি? চুপচাপ এখানে বসে থাকো। এই বলে জাঙ্কুক গাড়ি থেকে নেমেই তের পাশে গিয়ে গাড়ির দরজাটা খুললো। এরপর তেকে আবারও কোলে তুলে নিয়েছে, কিন্তু তে এবার অনেক বেশি অবাক হয়েছে। স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি সত্যি বলছি একাই যেতে পারবো। আমি তোমাকে আগে তোমার রুমে দিয়ে আসবো, তারপর তুমি একা চলাফেরা করো আর না করো সেটা আমার দেখার বিষয় না। না স্যার প্লিজ, ভেতরে এভাবে নিয়ে যাবেন না, ভেতরে আম্মু আব্বু ভাইয়া সবাই আছে। জাস্ট স্টপ ইওর মাউথ। স্যার প্লিজ প্লিজ নামিয়ে দিন, আপনি বোঝার কেন চেষ্টা করছেন না? তে তো ছটফট করছে আর জাঙ্কুককে বলছে বারবার নামিয়ে দিতে, কিন্তু জাঙ্কুক তের কথার কোনো পাত্তাই দিল না। ও তো ডিরেক্টলি তেদের বাড়িতেই চলে গেছে। গিয়ে কলিং বেলটা চাপতেই সঙ্গে সঙ্গে এদিকে জিমিন গিয়ে দরজাটা খুলে দেয় এবং হঠাৎই তেকে জাঙ্কুকের কোলে দেখে জিমিন তো পুরো আকাশ থেকে পড়ে। তে তো লজ্জায় একদম মরে যাচ্ছে, পারছে না কোথায় এখন মুখ গুজবে। কি হয়েছে ওর? ও কি অসুস্থ? জিমিন কথাটা বেশ জোরেই বলেছে। জিমিনের কথাতে আরএম আর জিন সেখানে চলে এসেছে, কিন্তু তের হয়তো আজকে ভাগ্য ভালো ছিল, তাই সুগা এখনো বাসায় ফেরেনি। কিরে তে, তোর কি হয়েছে? আর উনি কে? আমি ওর অফিসের বস। আপনার মেয়ে শাড়ি পরে সামলাতে না পেরে পড়ে গিয়েছিল, পায়ে ব্যথা পেয়েছে, তাই নিয়ে এসেছি। ওর রুমটা কোথায়? ওকে আমি দিয়ে আসছি। হ্যাঁ আসুন, আমি দেখিয়ে দিচ্ছি, উপরে ওর রুম। তে তো চোখ তুলে কারোর দিকে তাকাতেই পারছে না। জিমিন দেখিয়ে দেওয়াতে জাঙ্কুক তে রুমে চলে গেছে এবং গিয়ে থেকে বেডের উপর বসিয়ে দিয়েছে। স্যার আমি এতটুকু আসতে পারতাম, কেন আপনি? তোমার কাছ থেকে এত জ্ঞান আমি শুনতে চাইনি। ডক্টর যে ওষুধগুলো দিয়েছে সেগুলো ঠিক মতো খাবে, আর এক সপ্তাহ অফিসে যাওয়ার দরকার নেই। এই বলেই জাঙ্কুক তের রুম থেকে হন হন করে বের হয়ে গেল। জাঙ্কুক চলেই যেতে নেবে তখনই জিন বলে ওঠে, তুমি আমাদের বাড়িতে প্রথম আসলে একটু বসে যাও। না আন্টি, আরেকদিন এসে বসবো, আজকে এমনিতেই আমার বাসায় একটু তাড়াতাড়ি যেতে হবে। তের কি হয়েছিল? ও কি পায়ে খুব ব্যথা পেয়েছে? না, খুব বেশি ইনজুরি হয়নি, শুধু ব্যথা পেয়েছে। মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে, ওর কাছে সব মেডিসিনই আছে। আর আমি ওকে এক সপ্তাহ ছুটি দিয়ে দিয়েছি, এক সপ্তাহ অফিসে যাওয়ার দরকার নেই। বলেই জাঙ্কুক আরএম জিনের থেকে বিদায় নিয়ে ও তো চলে যায়। এদিকে তো জিমিন জাঙ্কুক যাওয়ার আগেই তের কাছে চলে গিয়েছে। কি ব্যাপার নরদিনী, কুছ হতা হে মনে হচ্ছে। ভাবি, উল্টাপাল্টা চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, উনি শুধুই আমার বস। বস নাকি প্যার কা মোহাম্মত সেটা তো বোঝাই গেল। আজ পর্যন্ত তো এমন কোনো বস দেখিনি যে তাদের স্টাফদের এত কেয়ার নেয়। ভাবি, এবার কিন্তু আমার খুব বেশি রাগ হচ্ছে। হ্যাঁ সেটা তো হবেই, পাখি যখন খাঁচায় আটকা পড়ে না তখন পাখির খুব রাগ হয়। তে কিছু বলতেই নেবে তখনই আরএম আর জিন সেখানে চলে আসে আর জিমিন তো চুপ করে যায়। পড়ে গেলি কিভাবে? দেখে শুনে চলাফেরা করতে পারিস না? হঠাৎ করে হয়েছে, আমি কি বুঝতে পেরেছি নাকি? কিন্তু তে, তুই তো শাড়ি এর আগেও অনেকবার পরেছিস, কই এমন তো কোনো ব্যাপার হয়নি, তাহলে আজকে পড়ে গেলি কিভাবে? জানি না, অ্যাক্সিডেন্টলি পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে ওষুধগুলো খেয়ে নে। আচ্ছা আমি খেয়ে নেবো, ভাবি তো আমার সাথে থাকবেই। আরএম আর জিন থেকে আরো কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে জিমিন তো শুধু তেকে জ্বালিয়ে যাচ্ছে যে জাঙ্কুক ওর কি হয়, আর তে তো বারবার জিমিনের দিকে ফুঁসিয়ে ফুঁসিয়ে উঠছে। তে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ওষুধ খেয়ে নিয়েছে। জিমিন ওকে সবকিছুতে সাহায্য করেছে। এদিকে কিছুক্ষণের মধ্যেই সুগা চলে আসে। সুগা এসেই তো তের ব্যাপারটা জানতে পারে আর তের সাথে দেখা করতে চলে যায়। সুগা তের সঙ্গে ভালো মন্দ কথা বলে রুমে চলে আসে এবং জিমিনও চলে আসে। জানো আজকে কি হয়েছে? তে তো তোমাকে বললো যে ও পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, কিন্তু ঘটনা তো আরেকটা ঘটেছে। কি ঘটনা ঘটেছে জানো? আমার ননদিনীটাকে না তার অফিসের বস কোলে করে এখানে দিয়ে গেছে। হাউ রোমান্টিক ব্যাপার। মানে কি বলছো তুমি? ইস, তুই বুঝতে পারছো না আমি কি বলছি? আমার মনে হয় কি তের সাথে ওর বসের কুছ হতা হে। তের সাথে ওর বসের যাই হোক না কেন তাতে তোমার কি? বোনের
হিসাবে খোঁজ খবর নিব না? ভাবি হিসাবে ননদিনীর খোঁজ খবর খুব নিতে পারো, আর বউ হিসাবে জামাই খোঁজ নেওয়ার দরকার নেই, তাই না? জামাইটা যে এদিকে একা একা করে করে মরছে, সেটার কি হবে? ইস, এমন ভাবে বলছে যেন আমি ওনার থেকে কত দূরে। এই শোনো, তোমার না এখন থেকে কারোর খোঁজ নিতে হবে না, তুমি শুধু আমার খোঁজ নেবে। সুগা, নিজের বোনের উপর হিংসা করছো, এটা কিন্তু আমি মানতেই পারছি না। আমি আমার বোনের উপর হিংসা করছি? হ্যাঁ, সেটাই তো দেখতে পারছি। ওকে, জামাইটাকে একটু আদর করে দাও, তাহলে আর হিংসা করবো না। অসভ্য একটা লোক। অফিস থেকে আসেনি 5 মিনিট হয়েছে, তার অসভ্য বানা শুরু হয়ে গেছে। যাও, ফ্রেশ হয়ে আসো। এভাবে দেখতে দেখতে তো একটা সপ্তাহ কেটে যায়। এই এক সপ্তাহের মধ্যে জাঙ্কুক একবার তেকে দেখতেও এসেছিল, আর তে তো শুধু এই এক সপ্তাহ ভেবেছে আসলে লোকটা ভালো না খারাপ। তে তো চাইছিল চাকরিটা ছেড়ে দেবে, কিন্তু এক সপ্তাহ হতে না হতেই তে তো অফিসে গিয়ে হাজির। স্যার, আসবো? পরিচিত কণ্ঠ শুনতেই জাঙ্কুক সামনের দিকে তাকিয়ে দেখে তে। এসো। তে জাঙ্কুকের কেবিনে ঢুকে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়াতেই জাঙ্কুক বলে ওঠে, তা ম্যাডাম, আপনি এখানে যে আপনার পায়ের ব্যথা সেরেছে? জি স্যার, সেরেছে, কিন্তু আপনি আমাকে ম্যাডাম বলছেন কেন? সেটা আমার ইচ্ছা, আমি যাকে যা ইচ্ছা তাই বলতে পারি। আমি শুধু আপনাকে এখানে ধন্যবাদ জানাতে এসেছি। থ্যাংক ইউ স্যার। বাট হোয়াই? সেদিন আপনি না থাকলে সত্যি সবাই আমাকে অনেক অপমান করতো। হয়েছে, আর ফর্মালিটি দেখাতে হবে না, অনেক ফাঁকি দিয়েছো, এখন যাও কাজে লেগে পড়ো। কিন্তু স্যার। কিন্তু কি? এখন তো তুমি এটাই বলবে যে তুমি এই চাকরিটা করতে চাও না। না না স্যার, আমি সেটা বলছি না, আমি বলছি যে আমার আগের ফাইলগুলো কোথায়? ও হ্যাঁ, সেগুলো আমি পাঠিয়ে দেবো, তুমি যাও। তে জাঙ্কুকের কেবিন থেকে বের হয়ে আসলো। তের কাছে আজকে জাঙ্কুককে যেন একটু অন্যরকম মনে হলো। জাঙ্কুক ফাইলগুলো পাঠিয়ে দিয়েছিল। তে বেশ কিছুক্ষণ কাজ করেছে। দুপুরবেলা ক্যান্টিনে বসে তে লাঞ্চ করছিল, সাথে জিসু, রোজ আরো অনেকগুলো কলিগ ছিল একসাথে। তে, তোমার সাথে তো সেদিন দেখা করতে পারিনি, এখন তুমি সুস্থ আছো? হ্যাঁ হ্যাঁ জিসু ম্যাম, আমি এখন সম্পূর্ণ সুস্থ। জিসু ম্যাম, আজকে একটা জিনিস খেয়াল করেছেন? স্যারের মনটা কিন্তু আজকে অনেক ভালো। সেটা আমিও তোমাদের সবাইকে বলতে চাইছি। কেমন যেন তে আসলে স্যারের মনটা ভালো হয়ে যায় আর স্যার অন্যরকম হয়ে যায়। মানে কি বলছেন আপনারা সবাই? কিছুটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আজকে আমি তো কাজে একটা বড় ভুল করেছিলাম, কিন্তু স্যার আমাকে আজকে তেমন কিছু বললো না। আচ্ছা, আমি আপনাদের সবাইকে একটা কথা বলি। অ্যাকচুয়ালি স্যার কেমন তুমি এই কয়দিনেও বুঝতে পারোনি? অ্যাকচুয়ালি স্যার কেমন অবশ্য বুঝতে পারবেই কিভাবে? স্যার তো তোমার সাথে তেমন ব্যবহার করেই না। কেমন ব্যবহার করে না? অ্যাকচুয়ালি তে ম্যাম, স্যার প্রচন্ড বদমেজাজি আর রাগী টাইপের একটা মানুষ। দেখলেন না সেদিন যে আপনার সাথে ঘটনাটা ঘটলো? স্যার থাকাতে তো কেউ কিছুই বলতে পারলো না। আরে আমি তো অনেক বেশি অবাক হয়েছি যে স্যার কোনো মেয়ে থেকে চোখ তুলে তাকায় না, সেই স্যার তে ম্যামকে কোলে নিয়ে ওনার কেবিনে নিয়ে গেল। আমার মনে হয় কি তে স্যার তোমাকে পছন্দ করে, আই মিন স্যার তোমাকে ভালোবাসে। কি বলছেন কি জিসু ম্যাম আপনি? আপনারা সবাই মনে হচ্ছে পাগল হয়ে গেছেন। না না, পাগল আমরা হইনি, তুমি অ্যাকচুয়ালি কিছু বুঝতে পারছো না, ভেবে দেখো। আমি সবই বুঝতে পারছি, ওনার মতো মানুষকে ভালোবাসা যায় নাকি? কেন কেন? স্যারের মতো এত হ্যান্ডসাম লয়াল ছেলেকে ভালোবাসা যাবে না কেন? লয়াল? কি বলছেন আপনারা এসব? অবাক হওয়ার কি আছে? স্যারের মতো ছেলে আজকাল তুমি পাবেই না। আমরা এখানে যত কটা মেয়ে কাজ করি সবাই অনেক সম্মানের সাথে কাজ করি। স্যার নিজে যেমন প্রত্যেকটা ছেলে স্টাফকে ঠিক তেমন করে রেখেছে। কোনো ছেলে স্টাফ যদি মেয়ে স্টাফদেরকে ডিস্টার্ব করে তাহলে স্যার তো তাকে সঙ্গে সঙ্গে বের করে দেয়। তে আজকে সবার কথা শুনে যেন অবাক হয়ে যাচ্ছে। মানে তে এতদিন কি ভেবেছে আর ওরা সবাই কি বলছে। হ্যাঁ, স্যারকে তো আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু আফসোস স্যার আমাকে কখনো পাত্তাই দেয় না। এইভাবে তো বেশ কয়েকজন মিলে জাঙ্কুকের অনেক বেশি প্রশংসা করছিল, যেগুলো শুনে তে শুধু আকাশ থেকে পড়ছিল। ডিউটি শেষে তে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে তে শুধু ভাবে এত ভালো একটা ছেলেকে তে কি না কি ভেবেছে, কিন্তু ভাববেই না কেন জাঙ্কুক তাহলে ওর সাথে কেন এমন করে? তাহলে যে জিসুর কথাটা বলেছে এটাই সত্যি? দেখতে দেখতে 2 থেকে 3 দিন কেটে যায়। তে শুধু জাঙ্কুকের সবকিছু পর্যবেক্ষণ করছে, আর জাঙ্কুকও আগের মতো তের সাথে এত ফ্লার্ট করে না, কারণ জাঙ্কুক বুঝতে পেরে গেছে যে তে এগুলো পছন্দ করে না। আর জাঙ্কুকও চায় না তার ভালোবাসার মানুষটাকে আর ভুল বোঝাতে। একদিন তে একটু রাত করে বাড়িতে ফেরে। আরএম, জিন আর জিমিন তেকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তে ক্লান্ত থাকার কারণে ওরাও কিছু বলেনি আর তেও শুনতে চায়নি। পরের দিন তে রীতিমতো অফিসে চলে যায় এবং অফিসে গিয়েই সবার মুখে প্রত্যাশার হাসি দেখতে পায়। তে তো বুঝতেই পারছে না অফিসে আবার হলোটা কি। তাই তে রোজকে গিয়ে জিজ্ঞাসা করে, রোজি তোমরা সবাই কাজ করছো না যে, কি হয়েছে আবার? আরে তে ম্যাম, আপনি এখানে কি করছেন? কেন? আমি আমার ডিউটি করতে এসেছি, আমি তো প্রতিদিনই আসি। এমন ভাবে বলছো যেন আমি হঠাৎ করে এখানে এসেছি। না মানে আপনি এখানে? তাহলে জিসু ম্যাম দেখুন, তে ম্যাম এখানে। আরে তে, তুমি এখানে? তুমি যদি এখানে থাকো তাহলে আমাদের ধারণা কি সব ভুল? আপনি ঠিক বলেছেন
জিসু ম্যাম, আমাদের ধারণাই সব ভুল। তে ম্যামই ঠিক বলেছিল, কিন্তু হয়েছেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে স্যার তো সবাইকে কার্ড দিয়ে ইনভাইট করেছে, স্যারের বিয়ে। কি স্যারের বিয়ে মানে? হ্যাঁ তে ম্যাম, স্যারের বিয়ে। আমি তো ভেবেছিলাম আপনার সাথে স্যারের বিয়ে, কিন্তু আপনি এখানে কি বলছো তুমি এসব? আমার সাথে কেন স্যারের বিয়ে হতে যাবে? কিন্তু স্যারের কিভাবে বিয়ে হতে পারে? তুমি কি কিছু বললে? না না জিসু ম্যাম, আমি কিছু বলিনি। স্যারের বিয়ে তো ভালো কথা, আপনাদের সবাইকে ইনভাইট করেছে তাই না? হ্যাঁ, আমাদের সবাইকে তো ইনভাইট করেছে। তে আর কোনো কথা না বলে নিচে ডেস্কে গিয়ে বসে পড়লো। এদিকে যে যার মতো কাজে বসে গেল। কিছুক্ষণ পর তে জাঙ্কুককে একটা ফাইল দেখাবে এই ছুতাতে জাঙ্কুকের কেবিনে গেল এবং গিয়ে জাঙ্কুককে বলল, কংগ্রাচুলেশন স্যার, আপনার ম্যারিড লাইফটা হ্যাপি হোক। কিন্তু আমার কার্ডটা কোথায়? এই মেয়ে, তুমি আজকে অফিসে এসেছো কেন আর কখন আসলে? কেন স্যার, প্রতিদিন যখন আসি তখনই এসেছি। মেয়েদের সাথে তো খুব ফ্লার্ট করতে পারেন, এখন বিয়ে করছেন আরেক জায়গায় গিয়ে। মেয়েদের সাথে ফ্ল্যাট করতে পারি না, শুধু তোমার সাথে ফ্ল্যাট করতে পারি। আজকে যাও, তোমার ডিউটি করতে হবে না, বাসায় যাও। বাট হোয়াই স্যার, আমি কেন বাসায় যাব? তোমার জন্য সারপ্রাইজ আছে বাসায়, যাও না বেবি গার্ল। স্যার আপনি আবারও এমন শুরু করলেন? এই কদিন তো ঠিকই ছিলেন। ধরো আজকের থেকে আবার শুরু হলো তোমাকে জ্বালানো, এবার বাসায় যাও। না, আমি বাসায় যাব না। আর আমি কেন শুনবো আপনার কথা? আর আপনি যাকে বিয়ে করছেন তার উপর কি অধিকার খাটান? যত সব। অধিকার কার উপর খাটাতে হয় না হয় সেটা আমি খুব ভালো করে বুঝি। এখন বাসায় যাও, আর আমি যদি একবার এই চেয়ার থেকে উঠি তাহলে কিন্তু তোমার খবর আছে। ওকে ওকে, যাচ্ছি। কিন্তু স্যার এটা তো বলবেন যে কেন আমি বাসায় যাব। আপনি কি আর আমাকে চাকরিতে রাখবেন না? ভাবছি এই কোম্পানির মালকিন বানাবো তোমাকে, তাই তোমাকে বাসায় যেতে বলছি। আর একটা প্রশ্ন করলে কিন্তু আমার খুবই রাগ হবে। ওকে ওকে স্যার, আমি বাসায় যাচ্ছি। দুর্বল ভালোই লাগে না। তে তো দ্রুত অফিস থেকে বের হয়ে গেল। সবাই তো দেখে অনেক বেশি অবাক হয়েছে। তে বাসায় যেতে যেতে এটাই ভেবেছে যে জাঙ্কুককে সত্যিই বিয়ে করছে। অ্যাকচুয়ালি তেও তো জাঙ্কুককে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছে। তে তো ভেবেছিল জাঙ্কুক প্লে বয় টাইপের একটা ছেলে, কিন্তু সেদিন যখন সবার মুখে থেকে জাঙ্কুকের নামে ভালো কথা শুনেছে, সেদিন থেকে তের মন একদম গলে গেছে। আর তে যেদিন পায়ে ব্যথা পেয়েছিল সেই দিন থেকে জাঙ্কুকের ব্যবহার দেখে ভাবছে ছেলেটা আসলে ভালো না খারাপ। তবে ওর ধারণা সবগুলোই ভুল হয়েছে। কিন্তু জাঙ্কুক যদি তাকে ভালোবাসে তাহলে কেন অন্য কাউকে বিয়ে করবে? এই নিজের বাসায় গিয়ে তো অবাক হয়ে যায়, কারণ কিছু কিছু জায়গায় আয়োজন চলছে। ও গিয়ে সবার সামনে বলে, এগুলো কিসের আয়োজন চলছে? কি হবে? আহা ননদিনী, কালকে তো তুমি সকাল সকাল ঘুমিয়ে গেলে, কিছুই বলতে পারলাম না তোমাকে। তোমার বিয়ে? হোয়াট? আমার বিয়ে মানে? কিসের বিয়ে আর কবে? আর আমার বিয়ে আমি কিছু জানি না। এগুলো তো অন্য সব আয়োজন তে, আর তোর বিয়ে তোকে না জানিয়ে দিব এটা কখনো ভাবতে পারলি? আমরা তো তোর সবসময় সকল কথা শুনেছি। তাহলে হঠাৎ করে বলছো যে বিয়ে, এর মানে কি? অ্যাকচুয়ালিতে এই ছেলেটার সাথে আমরা তোমার বিয়ে ঠিক করেছি, দেখো তো পছন্দ হয় কিনা। জিমিন ছবিটা দেখাতে তে যেন চোখ দুটো একদম রসগোল্লার মতো হয়ে গেছে। জিমিন তো জাঙ্কুকের ছবি মোবাইল দিয়ে দেখে দেখাচ্ছে। স্যার, এটা তো আমার অফিসের বস হয়। তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? অফিসের বস হয়, মায়ের পেটের ভাই তো আর হয় না যে বিয়ে করা যাবে না। এরপর জিমিন থেকে সব কিছু খুলে বলে। অ্যাকচুয়ালি কালকে জেহুপ আর সুজি তেদের বাসায় এসেছিল। ওনারা বলেছে জাঙ্কুক থেকে ভালোবাসে, আর তেও যে জাঙ্কুককে ভালোবাসে এটা জাঙ্কুক খুব ভালো করে জানে। সব কথাবার্তা বলার পর তো আরএম জিনও রাজি হয়ে যায়। রাতে তো তেকে এই কথাটাই বলতে চেয়েছিল, কিন্তু তে শোনেনি। সব কথা শোনার পর তেরও যেন মনটা একটু ভালো হয়ে যায়। অ্যাকচুয়ালি সত্যিই তে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে। তেকে চুপ করে থাকতে দেখে আরএম জিন, সুগা আর জিমিনের বুঝতে বাকি রইল না যে তেও এই বিয়েতে রাজি। তাদের মুখেও তো হাসি ফুটে ওঠে। তে রুমে যেতেই হঠাৎই তের ফোনে একটা কল আসে। তে কলটা ধরেই দেখে যে জাঙ্কুক ফোন দিয়েছে। তে ফোনটা পিক করে কিন্তু কোনো কথা বলেনি। কি ম্যাডাম, সারপ্রাইজটা কি পেয়েছেন, নাকি আমি এসে আরো ভালোভাবে সারপ্রাইজটা দিব? আহা, কথা বলো সুইটহার্ট, কথা না বললে কেমন হবে? অবশ্য আমার বিয়ের কথা শুনে তোমার মুখটা দেখার মতো হয়েছিল। আপনি কেন এই বিয়েটা করছেন? বিকজ তুমি আমাকে ভালোবাসো তাই। আমি আপনাকে মোটেও ভালোবাসি না। আপনার মতো একটা অসভ্য লোককে ভালোবাসা যায় নাকি? আচ্ছা, ভালোবাসা যায় কি না যায় সেটা পরে দেখা যাবে, আগে বিয়েটা তো হোক। বলে জাঙ্কুক কলটা কেটে দিয়েছে। এদিকে তেও জাঙ্কুকের কথা শুনে মিটি মিটি করে হাসছে। দেখতে দেখতে ওদের বিয়ের দিনটাও চলে আসে। বেশি দিন না, মাত্র 4 দিন পরেই ওদের বিয়ে ছিল। বিয়ে দিতেও জাঙ্কুক অ্যাকচুয়ালি সবাইকে ইনভাইট করেছে। এবার জিসুরা তো তের সাথে জাঙ্কুকের বিয়ে হবে বলে ওরাও অনেক খুশি হয়েছে, কারণ জিসু, রোজ আর আরো কিছু কলিগ তের একদম অনেক ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছিল।
করে সাজানো হয়েছে। অবভিয়াসলি সাজাতেই হবে, আজকে তাদের ফার্স্ট নাইট বলে কথা। সুজি এসে থেকে জাঙ্কুকের রুমে বসিয়ে দিয়ে গেছে। থেকে তো দেখতে আজকে পুরো পুতুলের মতো লাগছিল। আর জাঙ্কুকও আজকে একদম বড় লোকে দেখা দিয়েছে। ওদের বিয়েটা অনেক ধুমধাম ভাবে হয়েছে। জাঙ্কুক নিজের রুমে এসে দরজাটা লক করে দিয়েছে। থেকে বেডের উপর বসে থাকতে দেখে জাঙ্কুক তো মিটি মিটি করে হাসছিল এবং তের কাছে আস্তে আস্তে বলতে লাগলো, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। কি হলো বেবি, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এটা বলতে বলতেই জাঙ্কুক বেডের উপর ঠাস করে শুয়ে পড়েছে। ভালোই তো গান গাইতে পারেন, অফিসের বস না হয়ে সিঙ্গার হলে তো পারতেন। ইস, কি বললে কথাটা, পুরো একদম বুকে এসে গেঁথে গেল। হয়ে যাব নাকি? না, আমি আমার মিষ্টি বউটার জন্য কিন্তু সবকিছুই হতে পারি। আজেরা ঢং, আপনি আমাকে বিয়ে করলেন কেন? তুমি আমাকে যে কারণে বিয়ে করেছো, আমিও তোমাকে ঠিক একই কারণে বিয়ে করেছি। আপনি তো একটা অসভ্য লোক, মেয়েদের দেখলে ফ্লার্ট করেন। আচ্ছা, তা কয়জনের সাথে ফ্লার্ট করতে দেখেছো শুনি? আপনি তো আমার সাথে সবসময় লুচ্চামি করেছেন, লুচু জানি কোথাকার। তো আমি যাকে ভালোবেসেছি, যাকে বিয়ে করব, তার সাথে লুচ্চামি করব নাকি পাশের বাসার ভাবির সাথে কি লুচ্চামি করব? অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকালে না, চোখ দুটো একদম তুলে ফেলবো। তাহলে আমি আমার এত সুন্দর মিষ্টি বউটাকে দেখবো কিভাবে? আচ্ছা, আমি বেশ কিছুদিন আগে আপনাকে একটা রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে দেখেছিলাম। আপনি ওই মেয়েটার সাথে বসে কি করছিলেন? ওহো, আমি তো ভাবতাম আমি শুধু তোমার প্রতি আসক্ত হয়ে গেছি। এখন তো দেখছি তুমিও আমাকে ফলো করতে, আমাকে নজরে নজরে রাখতে। মোটেও না, আমি সেদিন শপিং করতে গিয়েছিলাম আর আপনাকে দেখেছিলাম। সেটা আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, তার সাথে দেখা করতে গিয়েছিলাম। কি বললেন আপনি? আপনার এক্স গার্লফ্রেন্ড ছিল? তার মানে আপনি আগেও প্রেম করেছেন? আমি এখনই বাসায় চলে যাব। আরে আরে, কি বলছো? একবার এই বাসাতে পা রেখেছো আর এখান থেকে যেতে দিচ্ছি না। যেতে দেবেন না মানে? আপনি যেতে দেবেন না? আহা, আমার কথাটা তো শোনো। কি শুনবো? হ্যাঁ, আপনি আপনার এক্স গার্লফ্রেন্ডের সাথে গিয়ে দেখা করেন, যান। আরে, এক্স গার্লফ্রেন্ড কোথা থেকে পাচ্ছ তুমি? আমি তো কোনো মেয়ের সাথে কখনো কথাই বলিনি। আপনি বললেন আর আমি বিশ্বাস করে নিলাম। সত্যি বলছি আমার মিষ্টি বউ, আমি কখনো কোনো মেয়ের সাথে কথাই বলিনি। আর ওই মেয়েটার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম আমার ভাই আর ভাবির জন্য। তারা ওই মেয়েটাকে আমার বউ বানাবে বলে ঠিক করেছিল, কিন্তু আমি তো তাকে রিজেক্ট করে দিয়েছি। বিকজ অফ দা, আমার তো বউ আছে। এখন তো বউ আছে, তখন তো ছিল না। এখনো আছে, তখনও ছিল। আচ্ছা ম্যাডাম, আজকে আপনার গায়ে টাচ করলে অন্তত অসভ্য লোক হয়ে যাব না? একদম টাচ করবেন না আমাকে। আজকে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এটা বললেও তোমাকে ছাড়ছি না। অবভিয়াসলি আজকে আমাদের ফার্স্ট নাইট বলে কথা। অসভ্য পুরুষ, আজকে অসভ্য লোক থেকে অসভ্য পুরুষ হয়ে গেলাম। যাই হোক, আমি আমার বইয়ের কাছে হাজার রকম অসভ্য হতে রাজি আছি। এই বলেই জাঙ্কুক ওর মুখটা আস্তে আস্তে করে তের কাছে নিচ্ছে। তে তো শুধু বারবার পিছিয়ে পিছিয়ে সরে যাচ্ছে। একসময় তের পিঠ আটকে গেল আর জাঙ্কুক যেন তের কাছে আরো যেতে লাগলো। অবশ্য তেও আজকে বাধা দেবে না, কারণ ও তো ওর এই অসভ্য পুরুষটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। জাঙ্কুক কাছে যেতে যেতে একসময় তের মুখের কাছে চলে যায় এবং তের হৃদস্পন্দন যেন জোরে জোরে বিট করছে। হঠাৎই জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে তেকে কিস করতে লাগলো। জাঙ্কুক এর আগেও তেকে অনেকবার টাচ করেছে, কিন্তু আজকে যেন একটু অন্যরকম অনুভূতি হচ্ছে তের মধ্যে। প্রথমে তে একটু অবাক হলেও পরবর্তীতে তেও রেসপন্স করা শুরু করে দিয়েছে এবং দুজনেই একে অপরের ভালোবাসাতে মিশে একাকার হয়ে যাচ্ছে।